এটুকু বলেই মাহির শয্যা ছেড়ে উঠে দাঁড়াল। মাহির উঠতেই তার সিক্স প্যাক বডি, পেটানো সুগঠিত শরীর আর ট্রাউজার পরা প্যান্ট ছাড়া গায়ে কিছুই নেই, এমন এক অনাবিত পুরুষালী রূপ ভেসে উঠল, যার দিকে রুবা একরাশ তৃষ্ণা নিয়ে হা করে তাকিয়ে রইল। তা দেখে মাহির মুচকি হেসে রুবার দিকে ঝুঁকে এক ঝটকায় ব্ল্যাঙ্কেটসহ রুবাকে কোলে তুলে নিল। বারান্দার দিকে যেতে যেতে মাহির রুবাকে ফিসফিস করে বলল, এভাবে চোরের মতো না তাকিয়ে সরাসরি তাকালেও কিছু হবে না বার্ট, কারণ এই জিনিসগুলো সব তোমার, আর সাথে আমি পুরোটাও। মাহির বারান্দায় এসে রুবাকে কোলে নিয়েই প্রকাণ্ড একটি সোফায় বসে পড়ল। দুজনে এখন ব্ল্যাঙ্কেটের ভেতর উষ্ণতায় মুড়ে বসে সূর্য ওঠা দেখছে। একে অপরের স্পর্শ দিনে দিনে আরও গা হতে লাগল। মাহির রুবার কাঁধে থুতনি রেখে সমুদ্রের পানে তাকিয়ে নরম সুরে বলল, বার্ড, আমার এখন তোমাকে আলতো করে পেতে ইচ্ছে করছে। মাহিরের কথা শুনে রুবা সামনে থেকে ঘাড় বাঁকা করে পেছন ফিরে বলল, কি বলছেন কি? পেতে ইচ্ছে করছে মানে? আমি তো আপনারই আছি, তাই না? রুবার কথা শুনে মাহির রুবার দুপা নিজের দিকে টেনে তাকে আরও কাছে এনে বসাল। তাদের উপর ভারী ব্ল্যাঙ্কেটটা আরও ভালো করে জড়িয়ে নিল। রুবার বুকস্পন্দনের সাথে মাহিরের উষ্ণ স্পর্শ লাগতেই মাহির তাকে আরও চেপে ধরে বলল, তুমি শেষ নিঃশ্বাস অবধি শুধুই আমার থাকবে। এটুকু বলেই মাহির রুবার বক্ষমাঝে মুখ গুজে দিল। মাহিরের এমন আকস্মিক কাণ্ড দেখে রুবা প্রথমে থমকে গেলেও পরক্ষণেই মাহিরের সুগভীর ভালোবাসায় সাড়া দিল। একে অপরের ভালোবাসায় উন্মাতাল হতে হতে মাহির হঠাৎ এমন এক মিষ্টি স্পর্শ বসিয়ে দিল যে রুবা সহ্য করতে না পেরে হালকা চিৎকার করে উঠল এবং লজ্জা ও তীব্র অনুভূতির চোটে মাহিরকে আলতো আঘাত করে বসল। বারান্দায় দাঁড়িয়ে একে অপরকে জড়িয়ে ধরে দুজনে সমুদ্রের পাড়ে পানির উথালপাথাল রূপ দেখছিল। দেখতে দেখতে মাহির রুবার খালি পিঠে আঙুল দিয়ে আঁকিবুকি করতে করতে বলল, আচ্ছা রুবা, একটা কথা বলি? রুবা সমুদ্রের পানির দিকে তাকিয়ে শান্তভাবে বলল, বলুন। মাহির রুবাকে আলতো চেপে ধরে বলল, হুম, তোমাদের আমার বাচ্চা কাছে নিয়ে যাব এবার সুইজারল্যান্ড। মাহির কথাটি বলে উঠতেই রুবা প্রথমে হুট করে বলে ফেলেছিল, কিন্তু কয়েক সেকেন্ড পরই কথাটির মর্মার্থ অনুধাবন করতেই রুবার ভ্রু জোড়া কুঁচকে গেল। সে চমকে উঠে বলল, কি বললেন আপনি? আপনার বাচ্চা মানে? আপনি আগে বিয়ে করেছিলেন? এক লাফে রুবা মাহিরের কোল থেকে নেমে দাঁড়াল। রুবাকে আচমকা এভাবে ছিটকে উঠতে দেখে মাহির অবাক হয়ে বলল, কি ব্যাপার? উঠলে কেন? বাচ্চার কথা শুনে রুবা গায়ের ব্ল্যাঙ্কেটটা শক্ত করে ধরে কাপা কাপা কণ্ঠে চিৎকার করে উঠল, আপনার বাচ্চা মানে? আল্লাহ! আপনার আগের স্ত্রী আছে? আল্লাহ, এ কি হলো আমার সাথে? আপনি আমাকে ঠকিয়েছেন? বিয়ের 1 বছর পর শুনছি আপনার বাচ্চা আছে। আল্লাহ, আমি শেষ। কত বড় প্রতারক আপনি! মাহির তড়িঘড়ি উঠে দাঁড়িয়ে বলল, কি বলছো এসব আবুল তাবুল? মাথা ঠিক আছে তোমার? বাচ্চা, আগের স্ত্রী, এসব কি আটার মতো ছড়াচ্ছ? হ্যাঁ? মাহিরের রাগী গলা শুনে রুবা কেঁদে ফেলার উপক্রম হয়ে বলল, আপনিই তো বললেন আপনার বাচ্চা আছে। রুবার কথা শেষ করতে না দিয়ে মাহির মাথায় হাত দিয়ে বলল, আরে ইডিয়েট! আমি টাইগার, মানে আমার সেই পোষা সিংহের বাচ্চাটার কথা বলছিলাম, যার কথা তোমাকে আগেই বলেছি। ওকেই তো আমি বাচ্চার মতো আদর করি। মাহির নিজের রাগে এক দীর্ঘশ্বাস ফেল। রুবা নিজের মারাত্মক ভুল বুঝতে পেরে জিভ কেটে লজ্জায় লাল হয়ে গেল। আল্লাহ! আমি তো ভুলেই গিয়েছিলাম টাইগারের কথা। উনি তো ওকে আদর করে মাঝে মাঝে বাচ্চা বলেন, যা আমার মাথায় আসেনি। মাহির বিরক্তি নিয়ে বলে উঠল, তা মাথায় আসবে কেন তোমার? তুমি কি দিনরাত ওই হিন্দি সিরিয়াল টিরিয়াল দেখ নাকি? এসব ফালতু শঙ্কা আর নাটক তো ওসব সিরিয়ালেই দেখা যায়। মাহির সেখান থেকে মেজাজ দেখিয়ে চলে যেতে নিলে রুবা ঝটপট মাহিরের হাত ধরে তাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। রুবা করুণ মুখে বলল, সরি। আর এমন হবে না, আমি বুঝতে পারিনি। এবারের মতো মাফ করে দিন প্লিজ। এটুকু বলেই রুবা নিজে থেকে সামান্য উঁচু হয়ে মাহিরের ঠোঁটে আলতো করে একটি চুমু এঁকে দিল। তা দেখে মাহির রাগের ভান ভেঙে মুচকি হেসে রুবাকে বুকে জড়িয়ে ধরে বলল, তুমি আমার প্রথম আর শেষ ভালোবাসা, আমার অর্ধাঙ্গিনী। এবার চলো ভেতরে যাই, আমার খুব ঘুম পাচ্ছে। সারারাত ঘুমাতে দাওনি, আর এখনও শুরু করেছ। চলো, অনেক হয়েছে সানরাইজ দেখা। মাহির রুবাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে একটানে কোলে তুলে নিয়ে সোজা বিছানায় শুইয়ে দিল। রুবা বলল,
আমার তো এখন ঘুম আসবে না। আপনি ঘুমান, আমি বরং টিভি দেখি। মাহির রুবাকে বুকের ভেতর শক্ত করে চেপে ধরে বলল। টিভি দেখতে হবে না। আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি তোমাকে। মাহির রুবার মাথায় পরম মায়ে হাত বুলিয়ে দিতে লাগল। মাহিরের সেই জাদুকরি স্পর্শে আস্তে আস্তে রুবার চোখের পাতা ভারী হয়ে এল এবং দুজনেই গভীর ঘুমে তলিয়ে গেল। ঘুম থেকে উঠতে উঠতে তাদের দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। মাহির তখনও ঘুমে ঢুলুঢুলু অবস্থা। রুবা আগে ফ্রেশ হয়ে মাহিরকে অনেক টেনেটুনে ঘুম থেকে তুলল। মাহির আজ সারাদিন রুমেই কাটাতে চেয়েছিল, কিন্তু রুবা বায়না ধরল কক্সবাজার থেকে কিছু শপিং করবে আর বিচে গিয়ে সূর্যাস্ত দেখবে। বাধ্য হয়ে মাহিরও রেডি হয়ে নিল। দুজনে রেডি হয়ে ইনানি বিচে চলে এল। বিচের শান্ত বালুচরে হাঁটতে হাঁটতে মাহির হঠাৎ থেমে গিয়ে হাঁটু গেড়ে নিচে বসল। ভিজে বালুর উপর আঙুল দিয়ে বড় করে লিখল, মেহি লাভ রুবা ফরএভার। তা দেখে রুবা খিলখিল করে হেসে উঠে বলল, ঢেউ আসলেই তো এটা মুছে যাবে হিটলার বর। মাহির রুবার দিকে তাকিয়ে বলল, বালুর লেখা ঢেউয়ে মুছবে, কিন্তু আমার হৃদয়ে লেখা তোমার নাম কোনো ঢেউ মোছাতে পারবে না। এরপর দুজনে মিলে কক্সবাজারের স্থানীয় বিখ্যাত শপিং মার্কেটগুলোতে ঘুরল। মাহির রুবাকে সাথে নিয়ে কক্সবাজারের বিখ্যাত শুটকি, স্থানীয় হাতে বোনা জুয়েলারি, কাঠের তৈরি নানারকম শোপিস আর বার্মিজ আচার কিনে দিল। কেনাকাটার মাঝে মাহির এক রেস্টুরেন্টে নিয়ে রুবাকে জোর করে স্পেশাল ফ্রাইড কাঁকড়া খাইয়ে দিল। রুবা প্রথমে ইতস্তত করলেও খাওয়ার পর মুখে স্বাদ লেগে গেল। সূর্যাস্তের ঠিক আগ মুহূর্তে লালচে আলো যখন সাগরের জলে নাচছিল, মাহির হঠাৎ রুবার সামনে এক হাঁটু ভেঙে বসল। সে পকেট থেকে বের করল ছোট ছোট শামুক, ঝিনুক আর পুঁতি দিয়ে নিজের হাতে বানানো একটি অদ্ভুত সুন্দর নূপুর। মাহির পরম আদরে রুবার ফর্সা পায়ে নূপুরটি পরিয়ে দিল। রুবা আনন্দে বাকরুদ্ধ হয়ে মাহিরের দিকে তাকিয়ে রইল। শপিংয়ের সব জিনিসপত্র মাহির তাদের কটেজের বয়কে দিয়ে আগেভাগে রুমে পাঠিয়ে দিল। রাত প্রায় 11টা। বিচ সাইডের এক রোমান্টিক রেস্টুরেন্টে বসে তারা লেট ডিনার করছিল। খাওয়ার মাঝখানে রুবা হঠাৎ নিচু স্বরে বলে উঠল, শুনুন, একটা কথা বলতে চাচ্ছিলাম। মাহির জুসে চুমুক দিয়ে বলল, বার্ড, বলো। রুবা মিনতি ভরা চোখে তাকিয়ে বলল, বলছিলাম কি, যেহেতু আমরা নিজেদের মতো আলাদা ঘুরছি, তাই স্যাররা কাল চলে গেলেও আমরা আরও দুদিন পর যাই না প্লিজ। আমার এখান থেকে একদম যেতে ইচ্ছে করছে না। প্লিজ 2 দিন থেকে যাই। রুবার এই থাকার বায়না শুনে মাহির মনে মনে প্রচণ্ড খুশি হলেও মুখে চরম গাম্ভীর্য ফুটিয়ে তুলে বল, না রুবা, আর থাকা হবে না। এমনিতেই অনেক সময় চলে যাচ্ছে জানো। রুবা মুখ কালো করে হাত জোর করার মতো করে বলল, প্লিজ প্লিজ, এমন করছেন কেন? মাত্র তো 2 দিন। আপনি যা বলবেন আমি তাই করব, শুধু এই 2 দিন থাকতে দিন প্লিজ। রুবার মুখে যা বলবেন তাই করব শুনে মাহিরের ঠোঁটের কোণে শয়তানি হাসি ফুটে উঠল। সে মুখটা আরও গম্ভীর করে বলল, সত্যি তো? যা বলব তাই করবে? নাকি পরে ফ্লিপ খেয়ে যাবে? রুবা কোনো কিছু না ভেবেই সাথে সাথে বলে বসল, যা বলবেন তাই করব, প্রমিস। মাহির চোখ টিপে বলল, আচ্ছা ওকে, ঠিক আছে। আমি এখনই স্যারকে জানিয়ে দিচ্ছি। মাহির সাথে সাথে মোবাইল বের করে স্যারকে কল দিয়ে জানিয়ে দিল যে তাদের বিশেষ ব্যক্তিগত কাজের জন্য তারা কাল ফিরছে না, আরও 2 দিন পর যাবে। কল কেটে মাহির রুবার দিকে তাকিয়ে বলল, এখন কি এখানেই বসে থাকবে নাকি কটেজে যাবে? রাত 1টা বাজতে চল কিন্তু। মাহিরের কথায় রুবা আর কোনো কথা না বাড়িয়ে মিষ্টি হেসে বলল, চলুন কটেজে চলে যাই। টেবিল থেকে উঠে দুজনে একে অপরের হাত শক্ত করে ধরে মধ্যরাতের শীতল হাওয়া গায়ে মেখে কটেজের দিকে হেঁটে চল। অফিসের করিডোর দিয়ে হনহন করে হেঁটে যাচ্ছে এক সুন্দরী তরুণী। হুট করে এক যুবকের সাথে সজোরে ধাক্কা লাগতেই মেয়েটি মেজাজ হারিয়ে চড়া গলায় বলল, হে ইউ, চোখে দেখতে পান না? অন্ধ নাকি? কথাটি বলেই মেয়েটি থামল না, যুবকের উত্তরের অপেক্ষা না করে হনহন করে চলে গেল। যুবকটি ক্ষণিকের জন্য থমকে দাঁড়িয়ে চিন্তা করতে লাগল, মেয়েটার এত কিসের রাগ। চিন্তা করতে করতেই সে ফারহানের অফিস রুমে ঢুকতে গেল। কিন্তু দরজার মুখে আবারও একই অঘটন। ঠিকভাবে না দেখে ঢুকতে গিয়ে অন্য একজনের সাথে ধাক্কা লাগল। যুবকটি নিজে থেকেই সরি বলতে যাবে, কিন্তু সামনের মেয়েটিকে দেখেই দুজন একসাথে চিৎকার করে উঠল, আবারও আপনি? মেয়েটির নাম রাশিফা।
তার চিৎকারের শব্দ শুনে ফারহান তার চেয়ার থেকে উঠে এল। সামনে নিজের বিজনেস পার্টনার ও বন্ধুকে দেখে ফারহান চমকে উঠে বল, হোয়াট আ প্রেজেন্ট সারপ্রাইজ! কি মনে করে আসলি তুই? এরপর ফারহান রাশিফার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বল, মিস রাশিফা, আপনি আপনার কেবিনে যান। রাশিফা ফারহানের অনুমতি পেয়ে যুবকটির দিকে রাগ নিয়ে তাকিয়ে হনহন করে নিজের কেবিনের দিকে চলে গেল। যুবকটি তা দেখে ফারহানের দিকে তাকিয়ে বলে উঠল, এই ধানি মরিচটা কে রে ফারু? কথাটি বলতে বলতেই জয় ফারহানের টেবিলের সামনের চেয়ারটা টেনে বসে পড়ল। গায়ের শার্টটা একটু টেনে সহজ ভঙ্গিতে গা এলিয়ে দিয়ে বলল, বাইরে বেশ গরম বুঝলি? তার চেয়েও বেশি গরম এই মেয়েটি। মেয়েটাকে কিছু বললি না যে? এটুকু বলেই জয় টেবিলের উপর থাকা পানির গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে ঢকঢক করে খেয়ে ফেল। ফারহান তা দেখে চোখ গরম করে বল, এই, কি করলি রে তুই? আমার ঠান্ডা পানিটা খেয়ে ফেললি, শালার প্লেবয়! জয় একটু ভাব নিয়ে আবারও বলল, আফসোস হচ্ছে বুঝলি ওই মেয়েটার সাথে প্লেগিরি করতে পারলাম না বলে তা। ফারহান বাঁকা হেসে বল, তাই না কি? তাহলে তুই চেষ্টা করে দেখ না করতে পারিস কি না। এটুকু বলে ফারহান আবার নিজের ফাইলে মন দিল। জয় রায়হান ফারহানের বিজনেস সূত্রে বন্ধু। দিনে সহজ সরল বিজনেস টাইকুন হলেও রাতের বেলা সে পুরোদস্তুর প্লেবয়। নামকরা বিজনেসম্যানের ছেলে হলেও জয়ের অতীতটা বেশ বেদনাময়। জন্ম দিতে গিয়ে জয়ের নিজের মা মারা যান। বাবা পরে আবার বিয়ে করায় সৎ মায়ের সংসারে অবহেলায় বড় হওয়া জয়ের রাত জাগা আর ড্রিঙ্ক করে বাড়ি ফেরাই এখন বড় নেশা। জয় ফারহানের দিকে ঝুঁকে আবদারের সুরে বল, ফারু বেবি, আমাকে ওই মেয়েটার সাথে লাইন করিয়ে দে। তোর লাল বাতির প্রমিস, আমি ভালো হয়ে যাব। ফারহান সাথে সাথে হাত তুলে থামিয়ে দিয়ে বল, এই, খবরদার, আমার লাল বাতির প্রমিস করবি না। আমি বিবাহিত, শুধু এখনও বাচ্চার বাবা হওয়া বাকি, সেটাও হয়ে যাবে। তুই তোর বাতির প্রমিস কর বেড়া। জয় হেসে বলল, আচ্ছা যা, আমার বাতির প্রমিস করব। এখন মেয়েটার ডিটেইলস দে তো। ফারহান ফাইল বন্ধ করে বল, আমি শুধু পরিচয়টুকু বলতে পারব, আর কোনো হেল্পও করতে পারব না। জয় বলল, আরে মেয়ে আর মেয়ের অভিভাবকের নাম বললেই হবে আপাতত। ফারহান একটি রহস্যময় বাঁকা হাসি হেসে বল, অভিভাবকের নাম শুনে ভয় পাবি না তো আবার? জয় ভাব নিয়ে বলল, আরে এই জয় কাউকে ভয় পায় না। ফারহান তখন গম্ভীর গলায় বলল, তাহলে শুন, মেয়ের নাম রাশিফা। পরিবারে কেউ নেই। বর্তমানে মেয়ের অভিভাবক মাহির ইহসান রিক, সুইজারল্যান্ড আন্ডারগ্রাউন্ডের অফিসার এর ডাকা বোন। মাহিরের নাম শোনামাত্রই জয়ের মুখের হাসি আর অ্যারোগেন্ট অ্যাটিটিউড এক নিমেষে গায়েব হয়ে গেল। তার মুখ শুকিয়ে চুন। জয় মাহিরকে প্রচণ্ড ভয় পায়। মাহির যদি জানতে পারে যে জয় তার বোনের সাথে ফ্লার্ট করার চেষ্টা করছে, তবে তাকে গুলি করে মাটি চাপা দিয়ে সরাসরি সুইজারল্যান্ড পাঠাতেও দুবার ভাববে না। জয়ের এমন অবস্থা দেখে ফারহানের পেট ফেটে হাসি আসার দশা। জয় তোতলামো কণ্ঠে বলল, কাকার ডাকা বোন বললি? মাহিরের বোন তো একটা, যার সাথে তোর বিয়ে। এখন আবার আরেকটা কোথা থেকে ডাউনলোড করল রে? হিটলার স্যার যখন বর। আয়েশা। পর্ব ৩০।